মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান। স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মেনে নেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। বদলির 22 দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগল কান্দে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর জলাধার। বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ড্যাপের নকশাকেও। ফলাফল অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। 2 সিটির দায় সারা ভাবি দায়ী। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এদিকে কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। যাচ্ছে তার কাছে। সাব্বির, এই মুহূর্তে যেখানে আছি তা আসলে উল্লেখ করার প্রয়োজন নেই। আমার পেছনে আর্জেন্টাইন সমর্থকদের জনস্রোত, এবং যেমনটা দেখতে পাচ্ছেন টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের যে উৎসবটা ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে গোল করেছে, এবং যতটুকু বলা যায় ফুটবল সমর্থক হিসেবে এই ম্যাচে আসলে কলম্বিয়ার ফিরে আসার সুযোগ নেই বললেই চলে। এবং তাহলে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতন কোপা শিরোপা ঘরে তুলতে যাবে। আর্জেন্টাইন ফ্যানদের যেখান থেকে শিরোপা খরা শেষ হয়েছিল সেখানে একটা চক্র পূরণ করে আবারও কোপা আমেরিকা শিরোপা অর্থাৎ লাতিন শ্রেষ্ঠত্বের যে মুকুট তা উঠতে যাচ্ছে আর্জেন্টিনার হাতে। ম্যাচের এখনো মিনিট 2 বাকি, এরপর হয়তো ইনজুরি টাইমে কিছু সময় থাকবে। তবে আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা উৎসব এখন পর্যন্ত শুরু করে দিয়েছে, এবং প্রথম গোলের পরে টিএসসির যে চিত্র আমরা দেখেছি তা আসলে বুয়েনস এইরেস কিংবা মায়ামির যে হার্ড রক স্টেডিয়াম তার থেকে কোনো অংশেই কম নয়। এবং এখানে যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছে তারা কিন্তু ভোর থেকেই উপস্থিত হয়েছে প্রিয় দলকে সমর্থন জানাতে, এবং তাদের সেই কষ্ট পরিশ্রম ত্যাগ কিন্তু বৃথা যায়নি। তারা দলের হয়ে গলা তো ফাটিয়েছে, পাশাপাশি আর্জেন্টিনার ঐতিহাসিক দ্বিতীয় কোপা শিরোপার যে জয়ের যে উদযাপনের যে মহেন্দ্রক্ষণ তা কিন্তু এই জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তের সাক্ষী হয়েছে। এবং যেমনটা আপনারা দেখছেন টিভি স্ক্রিনে খেলা চলছে, শেষ মুহূর্তের খেলা। তবে সব ছাপিয়ে টিএসসির এই আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু উৎসব শুরু করে দিয়েছে। এই টিএসসি জুড়ে এখন আকাশী নীল শিবিরের জনস্রোত, এবং যে জনস্রোত থামতে পারে টানা দ্বিতীয়বারের মতন কোপা শিরোপা নিজেদের হাতে ওঠার মাধ্যমে। এই ম্যাচ নিয়ে বেশ কিছু কথা বলার পয়েন্ট রয়েছে, তবে সব ছাপিয়ে কিন্তু লিওনেল মেসির যে ইনজুরি, চোট পেয়ে আর্জেন্টাইন LM10 পোস্টার বয় যাকে বলা হয়, সেই LM10 মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরে এখানকার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু মেসি মেসি ধ্বনিতে মুখরতি করেছে, অর্থাৎ নিজেদের পোস্টার বয়কে যে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা সেই সাপোর্টটা তারা দিয়েছে। এবং মেসির জন্য এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার জন্য যে ম্যাচটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আর্জেন্টিনার তারা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের যে মহেন্দ্রক্ষণ তা কিন্তু বেশ ভালোভাবেই হচ্ছে। এবং আপনি এখন দেখতে পারবেন এখানকার যে চিত্র, এখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই, এবং সেই তিল ধারণের ঠাঁই নেই। এবং এখানে আরও আর্জেন্টাইন সমর্থকরা যারা আসলে ভোরবেলা নাগাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে পারেনি তারা কিন্তু এখন এখানে আসা শুরু করেছে, এবং তাদের ভিড় ক্রমশই বাড়ছে। সব মিলিয়ে টিএসসিতে এই মুহূর্তে তিল ধারণের ঠাঁই নেই। শুধুমাত্র এই মুহূর্ত নয়, ফজরের নামাজের পর থেকে অর্থাৎ ভোর 5টা থেকে 6টার পর থেকে কিন্তু এখানে বৃষ্টি, রোদ কিংবা গরম উপেক্ষা করে দর্শক জড়ো হতে শুরু করে, এবং তাদের সেই পরিশ্রম কিন্তু বৃথা যায়নি। আর্জেন্টিনা দল তাদের সেই পরিশ্রমের প্রতিদানটাও বেশ ভালোভাবেই দিয়েছে। লিওনেল মেসি না থাকলেও অতিরিক্ত সময়ে গিয়ে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি রয়েছে। নির্ধারিত সময়ের খেলা শেষ, এবং ইনজুরি টাইমের যে 2 মিনিট রয়েছে সেই 2 মিনিটের মাত্র কয়েক সেকেন্ড বাকি। সেই কয়েক সেকেন্ড পরেই অবশেষে আবারও সেই মহেন্দ্রক্ষণ চিলির পরে দ্বিতীয় দল হিসেবে লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট টানা দ্বিতীয়বারের মতো মাথায় তুলতে যাচ্ছে আর্জেন্টিনা, যা কিনা শুধুমাত্র আর্জেন্টিনার জন্য নয় বরং আঞ্জেল ডি মারিয়া, যার কিনা আজ আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, তার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমার কাছে কোপা আমেরিকা ফাইনাল নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কোপা আমেরিকার ফাইনালের দর্শকদের উচ্ছ্বাস জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। অন্য প্রসঙ্গ, মধ্যরাতে স্লোগানে মিছিলে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় নিজেদের রাজাকার বলে ঘোষণা দেয় কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়
ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা স্বঘোষিত রাজাকার তাদের কোনো দাবি মানা হবে না। এদিকে আজ দুপুর 12টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই জায়গায় বিকেল 3টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। কোটা সংস্কারের দাবিতে রোববার গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি মানার জন্য 24 ঘন্টার সময় পর্যবেক্ষণের কথা বলেন তারা। কিন্তু কয়েক ঘন্টা না পেরোতেই মধ্যরাতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন গেটের তালা ভেঙে। একে একে বের হয়ে আসতে থাকেন শামসুন নাহার হল, বেগম সুফিয়া কামাল হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। প্রায় 3 ঘন্টা অবস্থানের পর এক পর্যায়ে ফিরে যান শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এবং ডাকসু ভবন এলাকায় জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও দিতে থাকেন পাল্টা স্লোগান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা। আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়া দরকার নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। পরে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই স্লোগান দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশের বাইরে রপ্তানি হচ্ছে গরুর নাড়ি ভুঁড়ি বিজল। বছরে আয় প্রায় 500 কোটি টাকা। সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। ছাগলকান্দে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করার 22 দিন পার হলেও এখনও সশরীরে অফিসে যোগ দেননি তিনি, যা সরকারি চাকরি বিধিমালার ব্যত্যয় বলে মনে করছেন সাবেক কর্মকর্তারা। আতর কাউসারের রিপোর্ট। ছাগলকাণ্ডের পর থেকে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নানা অপকর্মের ফিরিস্তি সামনে আসছে। দুদফায় মতিউর পরিবারের প্রায় 3,500 শতাংশ জমি, 116টি ব্যাংক হিসাবের প্রায় 14 কোটি টাকা, রাজধানীতে বহুতল ভবন, 4টি ফ্ল্যাট ও 23টি বিও হিসাব জব্দ ও ফ্রিজ করেছেন আদালত। দ্বিতীয় দফায় জব্দ ও ফ্রিজ করা সম্পদের মধ্যে মতিউরের নামেই রয়েছে অন্তত 300 জমি, অর্ধ কোটি টাকা ও 5টি বিও অ্যাকাউন্ট। অথচ এনবিআরের কর্মকর্তা হিসেবে প্লেসমেন্ট, বাণিজ্য এবং কারসাজির আগাম তথ্য জেনে দুর্বল কোম্পানির শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা ছিল তার জঘন্যতম অপরাধের একটি এবং অবৈধ উপার্জনের অন্যতম কৌশল। এসবের পরেও এখনো তাকে চাকরিচ্যুত না করা নিয়ে ক্ষোভ রয়েছে জনমনে। সরকার তাদেরকে অপসারণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত, যেন অন্য কেউ এই দুর্নীতি করার সাহস না করে। গভর্নমেন্ট একবার ডিক্লেয়ার দেখ যে তোমাদের হিসাব বিবরণী দাও, তোমরা যখন চাকরিতে জয়েন করছো এবং এখন তোমাদের সম্পদ কি সেটা দিলে দেখবেন যে মানে সমস্ত থরল বিলা বের হয়ে আসবে। দুর্নীতিবাজদেরকে চাকরিতে রাখাই উচিত না, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। সাবেক আমলারা বলছেন এনবিআর চাইলে তাকে সাসপেন্ড করতে পারত বিভাগীয় তদন্ত, দিতে পারত কারণ দর্শানোর নোটিশ, তবে তাকে পাবেই বা কোথায়? একজন সরকারি কর্মকর্তা বা গণকর্মচারী 24 ঘন্টার মধ্যে যোগদান করবে, ওটা তো উনি করেন নেই। এবং কারো মাধ্যমে যোগদানপত্র প্রেরণ করার কারণ কি এবং সে ব্যাপারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ভালো বলতে পারবে যে তারা কি করবেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত এই ব্যক্তিকে বরখাস্ত করা যৌক্তিক ছিল বলছেন দুদকের সাবেক মহাপরিচালক। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, যে ডিপার্টমেন্ট তাদেরও উচিত ছিল এখানে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা
এবং সেটা ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করলে আসতো কি যে সাসপেনশন থাকতো আর কি। বলেন এ ধরনের দুর্নীতিবাজ ও তাদের অংশীদাররা যেন পালাতে না পারে তার জন্য আরও সক্রিয় হতে হবে দুদককে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোপা আমেরিকার ফাইনালের উত্তাপ বাংলাদেশও। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, যাচ্ছি তার কাছে। সাব্বির, অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণ আগে কোপা ফাইনালের যে একটা যজ্ঞ চলছিল, সেই দর্শকদের যে জনস্রোত তা কিছুক্ষণ আগেই কমেছে। তবুও আপনি এখন আমার পেছনে দেখবেন এখনো অনেক আকাশী নীল সমর্থকরা সেই জয়ের উদযাপন করে চলেছে এবং করবেই বা না কেন। টানা দ্বিতীয়বারের মতন লাতিন আমেরিকান ফুটবলের যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় উঠেছে এবং তারা যেমনটা প্রত্যাশা করেছিল ঠিক তেমনটাই হয়েছে। তবে সেই জয়টা কিন্তু খুব সহজে আসেনি। অর্থাৎ আমি যদি একটু বলি, নির্ধারিত 90 মিনিটের পরে যখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসিকে আপনি পাচ্ছেন না, তারপরে সেই জয় পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে অপ্রতিরোধ আর্জেন্টিনা, যারা কিনা একের পর এক টুর্নামেন্ট জিতে চলেছে। 36 বছরের যে আক্ষেপ ছিল, সেই আক্ষেপের ছিটে ফোটাও হয়তো এখন নেই, কারণ তারা দ্বিতীয়বারের মতন কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে, যা কিনা চিলি বাদে অন্য কোনো দল অর্থাৎ ব্রাজিল সহ কেউই এখন পর্যন্ত করে দেখাতে পারেনি। আমি এখানকার কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলতে চাই, যারা কিনা ভোর থেকে এখানে এসে খেলা দেখেছেন এবং খেলা দেখার পরে তাদের আসলে যে একটা লম্বা যে প্রতীক্ষা, কারণ আপনি যেমনটা জানেন 1.5 ঘন্টারও বেশি সময় পরে নির্ধারিত সময়ের পরে খেলা শুরু হয়েছে শুধুমাত্র দর্শক গোলযোগের কারণে। এরপরে বিরতিতে নির্ধারিত সময়ের আরও 10 মিনিট বাড়িয়ে, অর্থাৎ শাকিরার যে বিশেষ আয়োজন ছিল, প্রধান অতিথির জন্য যে আয়োজন ছিল, সেই আয়োজনের জন্য খেলা বিরতিতে আরও 10 মিনিট এক্সট্রা থাকে। এরপরে যখন এক্সট্রা টাইমে খেলা যায়, সব মিলিয়ে ধৈর্যের যে একটা পরীক্ষা চলছিল এই গরমের মাঝে, সেই ধৈর্যের পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করে আর্জেন্টাইন সমর্থকরা ঘরে ফিরতে যাচ্ছে হাসি মুখে। অর্থাৎ আরও একবার লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট এই আকাশী নীল শিবিরের মাথায়, এবং তারা যেমনটা প্রত্যাশা করেছিল, অর্থাৎ কলম্বিয়াকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে, সেই প্রত্যাশা কিন্তু বেশ ভালোভাবেই মিটিয়েছে। আমি এখানে কয়েকজন দর্শকদের যে উপস্থিতি আপনি যেমনটাই দেখছেন, আসলে এখনো তারা অপেক্ষা করছে প্রাইজের যে প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে, সেই প্রাইজ গিভিং সেরিমনি দেখার জন্য। এবং এখানে তীব্র গরম, তার মাঝেই আর্জেন্টাইন সমর্থকরা বুক বেঁধে আছে কখন তাদের প্রিয় দলের হাতে প্রিয় ট্রফিটা দেখতে পাবে। আমার কাছে টিএসসি থেকে এখন পর্যন্ত কোপা আমেরিকার ফাইনাল নিয়ে এই ছিল সবশেষ। সময় সংবাদ। সরকারি প্রতিষ্ঠানের হাতে ভরাট হচ্ছে রাজধানীর অনেক জলাধার। উন্নয়ন প্রকল্পের নামে ড্যাপের নকশাকে যেন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে খোদ সরকারি এসব প্রতিষ্ঠান। ফলাফল, মিরপুর, উত্তরা, কাঁঠালবাগান, ধানমন্ডি, পুরান ঢাকার মতো এলাকা এখন অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। আদর্শনগরের তকমা পাওয়া তো দূরের কথা, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। আর কয়েক ঘন্টার বৃষ্টির পর এমন চিত্রই বলে দিচ্ছে বসবাসের কতটা উপযুক্ত কথিত এই তিলোত্তমা। একটি আদর্শ নগরে 10 থেকে 15 ভাগ জলাধার থাকা দরকার। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20 ভাগ জলাধার থাকলেও 2023 সালের গবেষণা বলছে ঢাকার জলাধার আছে মাত্র 3 ভাগ। আর অবাক করার মতো তথ্য হচ্ছে, গত 1 বছরে সরকারি বিভিন্ন সংস্থাই ভরাট করেছে 0.5 ভাগ। গাবতুলের এই জলাধারে গিয়েই পড়ে বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকার পানি। অথচ ড্যাপের নকশায় স্পষ্ট জলাধার হিসেবে উল্লেখ থাকলেও শ্রেণী পরিবর্তন করতে রাজুকের কোনো অনুমোদনই নেয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি। গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির একটি বড় অংশ যে এই জলাধারে জমা হয়েছে, সেটি বুঝতে কোনো গবেষণার প্রয়োজন হয় না। অথচ সরকারি উদ্যোগেই তা অর্ধেকের বেশি ভরাট করা হয়েছে, চলছে নির্মাণযোগ্য। তাই রক্ষকই যখন ভক্ষক হয়, সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে কোথায়? সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। একই অবস্থা বাংলাদেশ রেলওয়ের। কিছুদিন আগেই ড্যাপে চিহ্নিত এই জলাধার ভরাট করে তৈরি হচ্ছে সংস্থাটির
উন্নয়নমূলক কাজ। আবার দক্ষিণ সিটির বাধার মুখেই হাতিরঝিল ভরাট করে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যার প্রভাব কয়েক বছর পর আবারও একটু বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যাচ্ছে কাঁঠালবাগান এলাকা। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি, নির্মাণ কাজ শেষ হলে আবারও মুক্ত করা হবে এই অংশের পানি প্রবাহ। নগরবিদরা বলছেন, সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতার পাশাপাশি নগর কর্তৃপক্ষের অদূরদর্শিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাবশালীদের জবরদখল আর নগরবাসীর অসচেতনতাও এমন জলাবদ্ধতার নিয়ামক হিসাবে কাজ করে। আমাদের ড্রেনেজ ক্যাপাসিটিটা মানে যা কিছু আছে সেটাও পারফরমেন্স ভালো না, অনেক আন্ডার পারফর্মিং। তো এই কারণে আমাদের এই জলাবদ্ধতাগুলো তৈরি হয়। রাজুক বলছে, মৌসুমের শুরুতেই যে ভয়াবহতার সাক্ষী হয়েছে নগরবাসী, তাতে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি সংস্থা ছাড় পাবে না কেউই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাশয়ের জন্য শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা মহামান্য আদালতে সেটা আমরা উপস্থাপন করেছি যে জলাধার রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে। যদিও দখল দূষণের এই নগরে নদী, খাল আর জলাধারের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, তাতে সিএস খতিয়ান ধরে তা উদ্ধার করা এক রকমের অবাস্তব মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল, নিজেদের রাজাকার বলে স্লোগান। স্বঘোষিত রাজাকারদের কোনো দাবি মানা হবে না, সাফ জানিয়ে দিলেন তথ্য প্রতিমন্ত্রী। এবং বদলির 22 দিন পার হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি ছাগলকান্দে আলোচিত মতিউর। বিধিমালার ব্যত্যয় বলছেন সাবেকরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি সাধারণ মানুষের। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ মাহাদি। এ সময়ের বাণিজ্য নিয়ে ভিড়ছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।